পয়লা বৈশাখে তল্লাশি ছাড়া রমনা বটমূলে ঢুকতে পারবেন না কেউই। ব্রিফিংয়ে ডিএমপি। নিরাপত্তার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঘিরে বেশ কিছু রাস্তায় বন্ধ থাকবে যান চলাচল। পয়লা বৈশাখের অজুহাতে বেপরোয়া ইলিশ শিকারীরা, জাটকা রক্ষার উদ্যোগ ব্যাহত হওয়ার আশঙ্কা। রাজশাহীতে মেডিকেল শিক্ষার্থী মালদ্বীপের রাউধার মৃত্যুকে আত্মহত্যা মানতে নারাজ স্বজনরা। হত্যাকাণ্ডের সহপাঠীরা জড়িত সন্দেহ তার বাবার। আইনের তোয়াক্কা না করে রাজধানীতে পার্কিং ব্যবস্থা ছাড়াই গড়ে উঠেছে বহুতল অনেক ভবন। রাস্তা দখল করে গাড়ি রাখায় সৃষ্টি হচ্ছে তীব্র যানজট, ব্যবস্থা নেওয়ার ঘোষণা মন্ত্রীর। এবং রাজধানীতে হিজড়াদের উৎপাতে অতিষ্ঠ নগরবাসী, যেখানে সেখানে অর্থ দাবি করায় অস্বস্তিতে পড়েন অনেকে। কর্মসংস্থান না থাকায় অসহিষ্ণু এই জনগোষ্ঠী, মন্তব্য বিশেষজ্ঞদের। সময় সংবাদের সঙ্গে আছি আমি শাতিলা শারমিন। বর্ষবরণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া বলেছেন, রমনা বটমূলে প্রবেশের সময় সবার দেহ তল্লাশি করা হবে। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে পহেলা বৈশাখের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রমনা, রবীন্দ্র সরোবরকে কেন্দ্র করে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নিরবিচ্ছিন্ন নিরাপত্তা দিতে বাংলা মোটরের পর আর কোনো গাড়ি প্রবেশ করতে দেওয়া হবে না বলেও জানিয়েছে ডিএমপি। আমরা প্রত্যেকটা অনুষ্ঠানকেই গুরুত্ব দিয়ে তার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। চলছে আমাদের অগ্রিম তথ্য সংগ্রহের কাজ। আমরা বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, রবীন্দ্র সরোবর, হাতিঝিল কেন্দ্রিক যে নিরাপত্তা ব্যবস্থা থাকবে, সেখানে আমাদের কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। রমনা পার্ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেমন আমাদের ইনার কর্ডন থাকবে, তেমনি আমাদের আউটার কর্ডন থাকবে এবং রমনা পার্ক শ্রদ্ধাদানের প্রবেশের প্রত্যেকটা গেট আর্চওয়ে থাকবে এবং প্রতিটা দর্শনার্থীকে আর্চওয়ের মধ্য দিয়ে শ্রদ্ধা উদ্যান বা রমনা পার্কে প্রবেশ করতে হবে। যারা যাবে তাদের প্রত্যেককেই দেহ তল্লাশি করা হবে। নিরাপত্তার কথা চিন্তা করে, জননিরাপত্তার কথা চিন্তা করে এই তল্লাশির মধ্য দিয়েই প্রবেশ করতে হবে। পয়লা বৈশাখকে সামনে রেখে বেপরোয়া হয়ে উঠেছে ইলিশ শিকারীরা। জেল জরিমানা এমনকি সরকারি নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে দলে দলে ইলিশ নিধনে নেমে পড়েছে। মাছঘাট ও হাট বাজারগুলোতেও প্রকাশ্যে চলছে ইলিশ বেচাকেনা। অভয়াশ্রমগুলোতে ইলিশ নিধন অব্যাহত থাকায় জাটকা রক্ষার উদ্যোগ সফল হবে না বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। তবে বেপরোয়া জেলেদের নিয়ন্ত্রণে অতিরিক্ত টহল ও অভিযান চলছে বলে জানালেন কোস্টগার্ড ও মৎস্য কর্মকর্তা। ভোলা থেকে নাসিরউদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ভোলার মেঘনা তেতুলিয়া নদীর অভয়াশ্রমে মার্চ এপ্রিল 2 মাস জাল ফেলা সম্পূর্ণ নিষেধ থাকলেও প্রতিদিনই দলে দলে মাছ ধরতে দেখা যায়। বৈশাখী উৎসবকে সামনে রেখে ইলিশের চাহিদা ও দাম বেড়ে যাওয়ায় নিষেধাজ্ঞা অমান্যকারীর সংখ্যাও বাড়ছে। আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানের মধ্যেই হাজার হাজার জেলে মাছ শিকার করছেন। বড় সাইজের ইলিশগুলো চলে যাচ্ছে ঢাকা, বরিশাল সহ দেশের বড় বড় শহরে। ইলিশের কমতি নেই স্থানীয় বাজারগুলোতে। নিষিদ্ধ সময়ে প্রশাসনের সামনেই প্রকাশ্যে চলছে কেনাবেচা। সরকার অভিযান দিয়েছে 2 মাস, আমরা 2 মাস মানছি। অল্প কদিন টাইম আছে। পয়লা বৈশাখের ইলিশ মাছের দাম ভালো, আমরা এই জন্য নদীর দিয়ে যাইতে আছি। কদিন আর বয়ে থাকা যায়, দেখা যাচ্ছে ফুলাইন যেমন আছে, বাচ্চা কাচ্চা আছে, তার তো একটা পেট আছে, এই কারণে তারা বাধ্যমূলক নদীতে যায়। কিছু প্রভাবশালী ব্যক্তির কারণে ইলিশ রক্ষার উদ্দেশ্য ভেস্তে যাচ্ছে উল্লেখ করে এই উন্নয়ন কর্মী প্রশাসনের অভিযান পরিচালনায় গাফিলতির অভিযোগ করেন। জেলায় 22 জন দেখা যায় এই কাজটার সাথে জড়িত, তাদের একটি চক্র এই কাজটা করে থাকে। প্রশাসন এবং আমাদের স্থানীয়দের কাছে কিন্তু এটা ওপেন সিক্রেট, কিন্তু কারা করছে তাদেরকে কিন্তু সবাই চিনে, তারপরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ইলিশ নিধন বন্ধে নিয়মিত অভিযান চলছে জানিয়ে বৈশাখকে সামনে রেখে অভিযান আরো জোরদারের কথা জানালেন কোস্টগার্ড ও মৎস্য কর্মকর্তা। আমরা প্রতিদিনই একটা করে টিম নদীতে কাজ করে যাচ্ছি এবং জেলেদেরকে এই অবৈধ মাছ এবং অভয়াশ্রমে মাছ ধরার ব্যাপারে তাদেরকে বিরত রাখার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী এবং মৎস্য অধিদপ্তরের মাধ্যমে তাদেরকে সচেতন করা হচ্ছে। আশা করি লোকজন যদি আরো সচেতন হয় তাহলে এটা সম্পূর্ণভাবে বন্ধ করা সম্ভব। নিষেধাজ্ঞার 1 মাস 9 দিনে আইন অমান্য করায় 218 জন জেলেকে আটক করা হয়েছে। বিভিন্ন মেয়াদে জেল জরিমানা করা হয়েছে 83 জনকে। এদের কাছ থেকে জব্দ করা হয়েছে প্রায় 3.5 মেট্রিক টন জাটকা ও 6 লাখ মিটার জাল।
সময় সংবাদ, ভোলা। পহেলা বৈশাখে প্রাণের উৎসবে মেতে ওঠার অপেক্ষায় বাঙালি জাতি। উৎসবের রং গায়ে মাখতে লাল সাদা পোশাকের খোঁজে ফ্যাশন হাউসগুলোতে বাড়ছে ক্রেতা আনাগোনা। আবার অনেকেই কেনাকাটা সারছেন ঘরে বসেই। অনলাইন শপগুলো বলছে অন্য সময়ের তুলনায় ক্রেতা সমাগম 5 গুণ বেড়ে যায় উৎসবের আগে, যার অর্ধেকের বেশি গ্রাম অঞ্চলের। কামরুল হাসান সবুজের রিপোর্ট। উৎসবের রং যখন মনে, তখন তার খানিকটা তো ফুটে উঠবেই দেহের আচ্ছাদনে। তাই বৈশাখী কেনাকাটায় ক্রেতার চাহিদা মাথায় রেখে প্রস্তুত ফ্যাশন হাউসগুলো, যেখানে সবারই চোখ কিছুটা ভিন্নতার খোঁজে। বৈশাখে পরবো নতুন জামা, সাদা কিনেছি, লাল কিনেছি। যে গিফটটা দিচ্ছি সেটা যাতে সে পছন্দ করে এক দেখাতেই। এইবার আমি সালোয়ার কামিজ কিনেছি এন্ড শাড়ি পরারও প্ল্যান আছে। তবে ব্যস্ত সময়ের হাত ধরে বদলে যাচ্ছে খোঁজাখুঁজির ধরন। তার সাক্ষী হাতের মুঠোয় আসা স্মার্টফোন, তথ্য প্রযুক্তি। অনেকেই ইচ্ছে মতো সময়ে তাদের কেনাকাটা সারছেন অনলাইনে, যেখানে দোকান খোলা থাকে প্রতিদিন 24 ঘন্টা। আমার বিজি লাইফের মধ্যে আমার অতটুকু সময় হয় না যে আমি অ্যাকচুয়ালি দোকানে যাব, যে আমি কেনাকাটা করব দেখে, এটা আমার জন্য সম্ভব হচ্ছে না। অনলাইন কেনাকাটায় প্রতি বছরই প্রায় 20% হারে বাড়ছে ক্রেতা। এই পরিসংখ্যান ই কমার্স ব্যবসার জন্য সুখবর। তবে ভোক্তার আস্থা অর্জনে চাহিদা মোতাবেক পণ্য সরবরাহের বিকল্প নেই বলে মনে করেন অনলাইন শপ কর্তৃপক্ষ। যে ধরনের ডেসক্রিপশন দেওয়া আছে সেই ধরনের প্রোডাক্টই তারা পাবে। তো এই ট্রাস্টটা বিল্ড করার হচ্ছে ফার্স্ট চ্যালেঞ্জ। আপনি ট্রাই করে দেখবেন, আপনি ম্যাটেরিয়াল হাতে নিয়ে দেখবেন, যদি আপনার পছন্দ না হয় দেন আপনি ফ্রি রিটার্ন করে দেবেন। মোর দ্যান 50% অর্ডার আসে ঢাকার বাইরে থেকে। মানুষের হাতে স্মার্টফোন চলে গেছে, তারা প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছে অনলাইনে, তাদের চাহিদা আছে কিন্তু তারা কিনতে পারছে না। সেক্ষেত্রে ই কমার্স আসলে এখানে অনেক বড় একটা অবদান রাখছে। নির্দিষ্ট সময়ের মধ্যে ঢাকার বাইরে পণ্য সরবরাহে কুরিয়ার সার্ভিসের মতো তৃতীয় পক্ষকে আরো উদ্যোগী হওয়ার কথা বলছেন তারা। আমাদের সেলসটা 4 থেকে 6 গুণ ইনক্রিজ করে। ডেলিভারি কোম্পানিগুলো যদি আমাদেরকে ঠিকমতো সাপোর্ট দেয়, তাহলে এই সেলসটা নিম্নে 10 গুণ পর্যন্ত ইনক্রিজ করাতে পারি। কাস্টমার স্যাটিসফ্যাকশন কিন্তু তখনই আসবে আমাদের প্রোডাক্টের সাথে, যদি ডেলিভারিটা তারা সময় মতো পায়। ঘনবসতির বাংলাদেশে গ্রামীণ পর্যায়ে অবকাঠামো উন্নয়ন আর ব্যাংকিং সুবিধা বাড়ানো হলে আরো দ্রুত বাড়বে ই কমার্স ব্যবসার পরিসর, এমনটাই দাবি উদ্যোক্তাদের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। পার্বত্য চট্টগ্রামের রাঙামাটিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৃহত্তর ধর্মীয় উৎসব বৈশাখীর শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন পাহাড়ি আদিবাসীরা। এক্ষেত্রে ফুলবিজুর মাধ্যমে 12 এপ্রিল যে অনুষ্ঠান শুরু হবে তা শেষ হবে পানি খেলার মধ্য দিয়ে। এদিকে বৈশাখী উপলক্ষে 2 দিন ছুটি ঘোষণা করায় সন্তুষ্ট আদিবাসীরা। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। বাংলা নববর্ষকে বরণ করে নিতে দেশের অন্যান্য অঞ্চলের আয়োজন থেকে পাহাড়ি আদিবাসীদের আয়োজন কিছুটা ভিন্ন। নতুন বছরকে বরণ করে নিতে চাকমারা বিজু, ত্রিপুরারা বৈশু ও মারমারা সাংগ্রাই উৎসব পালন করে। ভিন্ন নাম হলেও সমতলের মানুষদের কাছে এটি বৈশাখী উৎসব নামে পরিচিত। কাপ্তাই হ্রদে ঐতিহ্যবাহী পোশাকে ফুল ভাসানোর মাধ্যমে শুরু হবে উৎসবের আনুষ্ঠানিকতা। আর এই দিন ফুল দিয়ে ঘর সাজানো হয় বলে একে বলা হয় ফুল বিজু। এর পরের দিন ঘরে ঘরে রান্না হয় ঐতিহ্যবাহী খাবার পাঁচন, একে বলা হয় মূল বিজু। এই কারণে উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন ক্ষুদ্র নিগোষ্ঠী নারীরা। সবাইকে খাওয়ানো হয়, ও তা মানুষ অনেক আগ্রহ করে খায়। আমার মেয়ের জন্য নতুন জামা কিনছি আর আমার জন্য কিনছি। আমরা এই যে চাদর বুনতেছি, এই চাদরগুলো আমরা পরবো বিজুর সময়। আমাদের মুরব্বী জন আছে, ওনাদেরকে আমরা সালাম জানাই, আশীর্বাদ নেই। প্রতি বছর এই দিনগুলোর জন্য অপেক্ষা করে থাকেন আদিবাসী তরুণীরা। সকাল থেকে আমরা সারাদিন রান্না বান্না করি অনেক কিছু, তারপরে দুপুরের দিকে ঘুরতে যাই, পানি খেলতে যাই, এরকম আর কি ফুল দিয়ে গোসল করি। প্রথমে ফুল বিজু পালন করি, তারপর ফুল বিজুর পর আমাদের মূল বিজু হওয়ার পর নতুন বছর পালন করি। এবারের উৎসবে জেলা পরিষদের পক্ষ থেকে 3 পার্বত্য জেলার আদিবাসীদের জন্য আলাদা 2 দিন ছুটি ঘোষণা করায় খুশি আদিবাসী সংগঠনের নেতারা। তেমনি মঙ্গল শোভাযাত্রা ও বৈশাখী উৎসব পালনে প্রস্তুত জেলা প্রশাসনও। পুলিশ, বিজিবি, আর্মি সবার সাথে কোঅর্ডিনেশন হয়েছে। অনুষ্ঠানগুলোতে আমরা যথেষ্ট পরিমাণ সিকিউরিটির ব্যবস্থা করব। দাবি ছিল যে আমাদের প্রতি বছর যাতে বিজু উৎসবের উপলক্ষে বন্ধ দেওয়া হয়, তো সরকার এই বছর থেকেই ওটা শুরু হয়ে গেছে।
পার্বত্য চট্টগ্রামে 11 ভাষাভাষী গোষ্ঠীর 13টি আদিবাসী সম্প্রদায় রয়েছে। নতুন বছরকে বরণ করে নিতে চলছে পাহাড়ি আদিবাসীদের প্রস্তুতি। সেক্ষেত্রে তারা মনে করেন এই উৎসব শুধু তাদের একার নয়, এই উৎসব সকলের। সেক্ষেত্রে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে এই উৎসবে অংশগ্রহণ করবে এই প্রত্যাশা পাহাড়ি আদিবাসীদের। রাঙামাটির হ্যাচারি এলাকা থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ। সময় সংবাদে আরো থাকছে, সিলেটের বহুল আলোচিত শিশু রাজন হত্যা মামলার আপিল ও ডেথ রেফারেন্সের রায় পড়া চলছে। ভারত সফর নিয়ে আজ সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে গণভবনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। গত শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা 4 দিনের সফরে ভারত যান। সফর শেষে গতকাল রাতে দেশে ফেরেন তিনি। প্রধানমন্ত্রীর এ সফরে বেশ কিছু চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর হয় দুদেশের মধ্যে। রাজশাহীতে মেডিকেল শিক্ষার্থী মালদ্বীপের মডেল রাউধা আতিফের মৃত্যুকে আত্মহত্যা মানতে নারাজ স্বজনরা। তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। যদিও প্রাথমিকভাবে ময়নাতদন্তের রিপোর্টে আত্মহত্যার কথাই বলা হয়েছে। অবশ্য এ ঘটনায় গতকাল সিএমএম আদালতে হত্যা মামলা করেছেন রাউধার বাবা মোহাম্মদ আতিফ। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাইফুর রহমান রকি। রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের 2য় বর্ষের শিক্ষার্থী ও মালদ্বীপের মডেল রাউধা আতিফের মৃত্যুকে আত্মহত্যা মানতে নারাজ তার পরিবার। তাদের অভিযোগ এটি একটি হত্যাকাণ্ড। রাউধার বাবার সন্দেহ, সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রাম হ্যাক হওয়া ও সিসিটিভি নষ্ট থাকায় সহপাঠীদের কেউ এ ঘটনার সাথে জড়িত থাকতে পারে। রাউধার মৃতদেহে আমি যে আঘাতের চিহ্ন দেখেছি তাতে এটা আত্মহত্যা মনে হয়নি। প্রেমিকের সাথে রাউধার মুঠোফোনে যে বার্তা বিনিময় হয়েছে তা দেখেও আমার মনে হয়নি প্রেম ঘটিত কোনো কারণে সে আত্মহত্যা করতে পারে। রাউধার আইফোন, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ড কেউ জানতো এবং ইনস্টাগ্রামে রাউধার ফলোয়ার লিস্ট থেকে সেই দুজনকে সরিয়েছে। সিসি ক্যামেরায় মৃত্যুর ঘটনার কোনো ফুটেজ পাওয়া যায়নি, অথচ আগের দিনও সিসি ক্যামেরা ঠিক ছিল। আমি সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার হত্যাকারীকে খুঁজে বের করার দাবি জানাচ্ছি। তদন্তের অগ্রগতি প্রায় চূড়ান্ত পর্যায়ে জানিয়ে মেট্রোপলিটন পুলিশের এই শীর্ষ কর্মকর্তা জানান, চিকিৎসকদের পাশাপাশি তারও ধারণা এটি আত্মহত্যা। প্রাইমারিলি যেটা দেখেছি সায়েন্স সিমটম, এটা আত্মহত্যা মনে হয়েছে আমার কাছে ডাক্তারদের মতোই। মেয়েটার যে মোবাইল ফোনটা ছিল, আনলক করে আমরা প্রাইমারিলি কিছু তথ্য পেয়েছি। নিশ্চিত হতে হবে আমাদেরকে যে তথ্যগুলি পাওয়া গেছে এই তথ্যগুলি কতটা এই আত্মহত্যার সাথে রিলেটেড। গত 29শে মার্চ রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের ছাত্রী হোস্টেলের 209 নম্বর কক্ষ থেকে রাউধার লাশ উদ্ধার করে পুলিশ। রাজপাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হলে সেটি নগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে 31শে মার্চ মেডিকেল বোর্ড গঠনের মাধ্যমে তার ময়নাতদন্ত সম্পূর্ণ হলে প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে মনে করেন চিকিৎসকরা। সেদিনই রাজশাহী মহানগরীর হেতেমখা কবরস্থানে রাউধার লাশ দাফন করা হয়। এরপর মালদ্বীপ ও রাজশাহীর পুলিশ যৌথভাবে তদন্ত উদ্ঘাটনে নামে। ভারতীয় ভোগ ম্যাগাজিনের কাভার পেজের মডেল ছিলেন তিনি। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। ইমারত নির্মাণ আইনে তোয়াক্কা না করে পার্কিং ব্যবস্থা ছাড়াই রাজধানীতে গড়ে উঠেছে বহুতল অনেক ভবন। পার্কিং এর জায়গা না থাকায় রাস্তা দখল করে গাড়ি রাখায় সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। এদিকে বিল্ডিং কোড না মেনে নির্মিত ভবনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী। অন্যদিকে অবৈধ পার্কিং বন্ধে ট্রাফিক পুলিশের নজরদারি বাড়ানো প্রয়োজন বলে মনে করেন পরিবহন বিশেষজ্ঞরা। সাদিকুর রহমানের রিপোর্ট। সাধারণ দৃষ্টিতে দেখলে মনে হবে এটি কোনো পুরনো গাড়ির বাজার, তবে বাস্তবে এটি রাস্তায় অবৈধভাবে গাড়ি পার্কিং এর চিত্র। রাজধানীর বিভিন্ন ব্যস্ত এলাকায় সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, ব্যাংক ও শপিং মলগুলোতে গাড়ি পার্কিং এর জায়গা না থাকায় এমন রাস্তা দখল করে চলে গাড়ি পার্কিং। পুলিশ দেখে না বা কিছু বলে না? দেখে, আসে তো মাঝে মধ্যে। তাহলে ওই যে আমরা আবার বাইকে যাই আবার ঘুরে আবার রাখি। নিষেধাজ্ঞা আছে, তারপরেও তো যেন যে জায়গা পায় এনে রাখে। এগুলো আইন শৃঙ্খলা বাহিনী দেখে না, ঠিকমতো গাড়িগুলা করে না, পার্কিং করে রাখে। আমাদের জনসাধারণদের চলাফেরা করতে অনেক কষ্ট হয়। পুলিশ তো আসে না, পুলিশ তো আসে না, তো শো মামলা হলো শো।
রাজুকের ইমারত নির্মাণ আইন অনুযায়ী ভবন নির্মাণ করতে হলে গাড়ি পার্কিং এর ব্যবস্থা রাখা বাধ্যতামূলক। ভবনের আয়তন অনুযায়ী গাড়ি পার্কিং এর জায়গা আইনে নির্দিষ্ট করা থাকলেও কোনো ভবনের নকশায় পার্কিং ব্যবস্থা নেই। আবার নকশায় থাকলেও বাস্তবে কোনো বহুতল ভবনের পার্কিং এর জায়গায় তৈরি করা হয়েছে দোকানপাট। এসবের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে গিয়ে অনেক সময় রাজুককেই হতে হয় মামলার মুখোমুখি। অনেক সময় দেখা গেছে যে তারা দোকান থাকে, রেস্তোরাঁ থাকে, অনেক সময় আমরা দেখেছি ব্যাংকের বুথও তারা করছে, বাট এরকম আমরা অনেকগুলো কিন্তু আমরা অপসারণ করেছি আর কি, এবং এটা আমাদের অব্যাহত আছে। যেসব শপিং কমপ্লেক্স বা যেসব পারমিশন নিচ্ছে, যদি সেখানে দেখানো থাকে যে মানে পার্কিং হবে, সেখানে পার্কিংয়ের ব্যবস্থা করা উচিত, এটা উদ্ধার করা উচিত। আমরা এগুলো অ্যাকশন নেব, নিশ্চয়ই কিছু। যানজট নিরসনে শপিং মলগুলোর সামনে পার্কিং এর জন্য পর্যাপ্ত জায়গা রাখার পাশাপাশি অবৈধ পার্কিং বন্ধে ট্রাফিক পুলিশের সর্বদা নজরদারির প্রতি গুরুত্ব দেন বিশেষজ্ঞরা। অসংখ্য ভবন রয়েছে যেগুলো বাণিজ্যিক কার্যক্রম হচ্ছে, কিন্তু তাদের কোনো পার্কিং এর ব্যবস্থা নাই। অন্যান্য কমিউনিটি পুলিশিং এর মতো এই ট্রাফিক ওয়ার্ডেন বা ট্রাফিক কমিউনিটি পুলিশ তৈরি করতে পারে, যারা এই জরিমানার টাকার অংশ দিয়ে তাদের অর্থসংস্থান তৈরি হতে পারে, কিন্তু তারা ভলেন্টিয়ারিজমের মাধ্যমে এই কাজটা পরিচালনা করবে। শুধুমাত্র জরিমানা ও উচ্ছেদের মাধ্যমেই যানজট নিরসন সম্ভব নয়। এর জন্য সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি আইন মেনে চলার প্রতি তাগিদ দিলেন এই বিশেষজ্ঞ। বাণিজ্যিক কার্যক্রম করতে বাধ্য করতে হবে। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, গুপ্তচর বৃত্তির দায়ে ভারতীয় সাবেক নৌ কর্মকর্তার ফাঁসির আদেশের জেরে 12 পাকিস্তানি বন্দীকে দেশে ফেরত পাঠাতে অস্বীকৃতি নয়াদিল্লির, পাকিস্তানি হাই কমিশনারকে তলব। রাজধানীর বিভিন্ন সড়কে ট্রাফিক সিগন্যাল ও বিনোদন কেন্দ্র সহ বিভিন্ন স্থানে হিজড়াদের উৎপাত বেড়েছে মারাত্মকভাবে। সকাল দুপুর রাতে হরহামেশাই পথচারী ও যাত্রীদের কাছ থেকে অর্থ দাবি করে থাকেন তারা। এতে অস্বস্তিতে পড়েন অনেকে। কর্মসংস্থানের ব্যবস্থা না থাকায় এই জনগোষ্ঠী অসহিষ্ণু হয়ে উঠছে বলে মন্তব্য বিশেষজ্ঞদের। অন্যদিকে সরকারি বেসরকারি পর্যায়ে পুনর্বাসনের চেষ্টা চলছে বলে জানিয়েছে সমাজ কল্যাণ অধিদপ্তর। মিজানুর রহমান মিন্টুর ছবিতে শফিক মোহাম্মদের রিপোর্ট। অসংলগ্ন কথাবার্তা আর অস্বাভাবিক দেহভঙ্গিতে নানা টালবাহানায় এভাবেই নগরবাসীর কাছে অর্থ দাবি করছে হিজড়ারা। অসম্মতি জানালে অশ্রাব্য গালাগাল থেকে শুরু করে শারীরিক নির্যাতনেরও অভিযোগ করেছেন অনেকে। রাজধানীর আগারগাঁও, ফার্মগেট, বিজয় সরণি সহ বিভিন্ন পার্কে এদের উৎপাতের পরিমাণ বেশি। টাকা দেন, 20 টাকা দেন, 10 টাকা দেন বলে, তাই বের করে দিয়ে দিই। কি করবো দেখেন, যদি আমাকে অপমান করে আমার তো তখন এটা নিজের একটা টেনশন থাকে। এই ধরনের সিচুয়েশন হলে তখন সে যদি আমাকে অপমান করে। বিভিন্ন উৎসবেও নানা বাহানায় অর্থ আদায় করে তারা। পয়সা চাওয়ার ধরনকে চাঁদাবাজির সাথে তুলনা করেছেন কেউ কেউ। যতখানি দেওয়া হয় অতটুকুর মধ্যে দেখা যায় তৃপ্ত থাকে না, চাচ্ছে আরো। হেল্পের উদ্দেশ্য যতটা না ততটা তার চেয়ে বেশি ভয়। তবে কাজের সুযোগ পেলে ভিক্ষাবৃত্তি বা এ ধরনের চাঁদাবাজি থেকে বিরত থাকতেন বলে জানান হিজড়ারা। যার যেরকম কোয়ালিফিকেশন আছে তাকে সেভাবে মানে গভর্নমেন্ট তার উদ্যোগে নিয়ে নেয়। ভাই আপনাদের ডিস্টার্ব করতেছে বা তাদের কাছে হাত পাততেছি, আসলে ঠিক না। রাজধানীর বিভিন্ন মোড়ে মোড়ে ভিক্ষুকদের উৎপাত বন্ধ করতে এমন নির্দেশনা সংবলিত সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হলেও হিজড়াদের চাঁদাবাজি নিয়ন্ত্রণে অনেকটা মানবিক কারণে অতটা কঠোর হতে চায় না পুলিশ। বরং হিজড়াদের পুনর্বাসনের ক্ষেত্রে সরকারের যে পরিকল্পনা বা সিদ্ধান্ত আছে তার বাস্তবায়নের ওপরই হিজড়াদের চাঁদাবাজি নিয়ন্ত্রণে পরবর্তী করণীয় নির্ধারণ করতে চায় তারা। অঙ্গভঙ্গি বা এমন কিছু করে থাকে যেটা আসলে এটা বিব্রতকর অবস্থার মতো করতে হয় সবাইকে। ক্রসিং থেকে একটু দূরে কিউতে তারা অনেক সময় দাঁড়িয়ে গ্লাস খুলে টাকা পয়সা চায়। গভর্নমেন্ট অবশ্যই এটা ব্যবস্থা নিচ্ছেন যাতে এটার একটা শান্তিপূর্ণ সমাধান হয়। এই জনগোষ্ঠীর পুনর্বাসনে বেসরকারি প্রতিষ্ঠানেরও এগিয়ে আসা উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা। যেহেতু তাদের কোনো আইডেন্টিটির একটা বড় ক্রাইসিস, এখন সমাজ যেহেতু সামনের দিকে এগোচ্ছে এবং আমরা যেহেতু অর্থনৈতিকভাবে অনেক স্বাবলম্বী রিলেটিভলি, তো সেই জায়গায় আমি মনে করি যে চ্যারিটেবল অর্গানাইজেশন আছে, ভলান্টারি অর্গানাইজেশন আছে, তাদের এগিয়ে আসা উচিত। হিজড়াদের সহায়তায় শিক্ষাবৃত্তি, মাসিক ভাতা ও কর্মসংস্থান সহায়ক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে বলে দাবি সমাজসেবা অধিদপ্তরের। কাউন্সেলিং করতে হবে, বোঝাতে হবে, প্রশিক্ষণ দিতে হবে। আমাদের অনেক জায়গায় সারা দেশব্যাপী প্রশিক্ষণ চলছে, কিন্তু এর মধ্যে আবার কিছু দুষ্ট প্রকৃতির কেউ থাকতে পারে। প্রতিষ্ঠানটি বলছে সারা দেশে 10,000 এবং রাজধানীতে প্রায় 2,000 হিজড়া বসবাস করলেও তাদের প্রকৃত সংখ্যা আরও বেশি বলে দাবি বিভিন্ন বেসরকারি সংস্থার। শফিক মোহাম্মদ, সময় সংবাদ, ঢাকা।
নিজের অবস্থান ব্যাখ্যা করতে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েও তা বাতিল করেছেন চিত্রনায়ক শাকিব খান। বিভিন্ন গণমাধ্যমে গতকাল দেওয়া সাক্ষাৎকারে চিত্রনায়িকা অপু বিশ্বাসের অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করবেন বলে জানিয়েছিলেন শাকিব। বেলা 12টার সংবাদ সম্মেলনের সময় দেওয়া থাকলেও তিনি যাননি। এ সময় শাকিব ও তার ব্যক্তিগত সহকারীর সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেনি। এদিকে গতকাল থেকেই দেশের মানুষের মুখে মুখে ফিরছে চিত্রনায়ক শাকিব অপুর সম্পর্ক। 2008 সালে বিয়ের দীর্ঘ 8 বছর পর শিশুপুত্র নিয়ে একটি বেসরকারি টেলিভিশনের লাইভ অনুষ্ঠানে হাজির হন অপু। এরপর সংবাদ সম্মেলন করেন। এই খবরটি এখন টক অফ দ্য টাউনে পরিণত হয়েছে। সিলেটের বহুল আলোচিত শিশু সামিউল আলম রাজন হত্যা মামলার আপিল ও ডেথ রেফারেন্সের রায় পড়া শুরু হয়েছে। বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ মামলার রায় হওয়ার কথা রয়েছে। এর আগে 12ই মার্চ মামলার প্রধান আসামি কামরুল ইসলাম সহ 4 জনকে দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষ হয়। 2015 সালের 8 জুলাই চুরির অভিযোগে 13 বছরের শিশু রাজনকে পিটিয়ে হত্যা করা হয়। পরে এ মামলায় একই বছরের 15 নভেম্বর 4 জনকে মৃত্যুদণ্ড, 1 জনকে যাবজ্জীবন এবং 5 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন বিচারিক আদালত। সিলেটের আতিয়া মহলে র্যাবের অপারেশন ক্লিয়ার সমাপ্তি ঘোষণার পর আজ ভাড়াটিয়াদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে বাড়িটি। সকাল থেকে পুলিশের তত্ত্বাবধানে ভাড়াটিয়ারা আতিয়া মহলে গিয়ে তাদের জিনিসপত্র নিয়ে যাচ্ছেন। তবে অনেকেরই অভিযোগ তারা তাদের মূল্যবান জিনিস খুঁজে পাচ্ছেন না। বাড়িতে গচ্ছিত সম্পদ খুঁজে না পেয়ে সময় কান্নায় ভেঙে পড়েন কেউ কেউ। পুলিশ জানায় মালিককে বুঝিয়ে দেওয়া হলেও বাড়িটি বসবাসের উপযোগী নেই। সংস্কারের পর বিদ্যুৎ, পানি ও গ্যাস সংযোগ দেওয়ার পর আতিয়া মহলে আবারও ভাড়াটিয়ারা থাকতে পারবেন। গত 25 থেকে 28 মার্চ পর্যন্ত আতিয়া মহলে জঙ্গি বিরোধী কমান্ডো অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। সেনাবাহিনীর অভিযান শেষে ভবনটি থেকে বিস্ফোরক ও জঙ্গিদের লাশ উদ্ধারের জন্য র্যাবের কাছে হস্তান্তর করা হয়। দেখি কি আছে না আছে ভাঙছেন আর বলতে পারবো না কিছু এই পর্যন্ত। সমস্ত মাল, কোনো মালের সমস্যা হয় নাই, হয়তো এদিক ওদিক করে আছে। আমরা আলহামদুলিল্লাহ আমরা খুশি আছি। স্বর্ণ, 2টা চেন, 2টা বড় বড় আংটি, এগুলো আমার ছিল। ক্লিয়ার করার জন্য যে কাজগুলো করা হয়েছে হয়তো এক জায়গায় জিনিস আরেকটা চলে আসে, হয়তো পেয়ে যাবে, সবকিছু পেয়ে যাবে। এখানে বাইরের কেউ আমরা নেই না, যদি কোনো কিছু এটা হারানোর কোনো সম্ভাবনা নাই। দেশের বাইরের খবর। পাকিস্তানে ভারতীয় সাবেক নৌ কর্মকর্তাকে ফাঁসির দণ্ড দেওয়ার পর এবার ভারতে বন্দী 12 পাকিস্তানিকে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া বাতিল করেছে নয়াদিল্লি। একই সঙ্গে পাকিস্তানি হাই কমিশনার আব্দুল বাসিতকে ডেকে পাঠিয়েছে পররাষ্ট্র দপ্তর। গত বছর পাকিস্তানে চরবৃত্তির অভিযোগে গ্রেফতারকৃত কুলভূষণ যাদবকে সোমবার ফাঁসির আদেশ দেওয়া হয়। এতে ভারত পাকিস্তান উত্তেজনা নতুন করে ছড়িয়ে পড়ে। এই পদক্ষেপে ক্ষুব্ধ হয়ে ভারত প্রতিশোধমূলক ব্যবস্থা হিসেবে 12 পাকিস্তানি বন্দীকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত পরিবর্তন করে। ভারতীয় ওই নৌ কর্মকর্তার সঙ্গে কথা বলতে পাকিস্তানে প্রতিনিধি পাঠানোর কথা বললেও ইসলামাবাদ বারবার তা প্রত্যাখ্যান করে বলে দাবি নয়াদিল্লির। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় প্রাথমিক স্কুলে বন্দুকধারীর গুলিতে এক শিক্ষিকা ও শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও 2 শিশু। হামলার পর বন্দুকধারী নিজেই আত্মহত্যা করে বলে জানায় পুলিশ। 53 বছর বয়সী কেড্রিক অ্যান্ডারসন নামের এই ব্যক্তি দর্শনার্থীর পরিচয় দিয়ে সান বার্নার্ডিনোর প্রাথমিক স্কুলে প্রবেশ করে। পরে শ্রেণীকক্ষে পাঠদানের সময় ক্যারেন অ্যালাইন স্মিথ নামের ওই শিক্ষিকাকে লক্ষ্য করে গুলি চালায় সে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে হাসপাতালে আরও এক শিক্ষার্থী মারা যায়। ঘটনার পর আত্মহত্যা করা বন্দুকধারী ওই শিক্ষিকার প্রাক্তন স্বামী বলে জানায় গণমাধ্যম। ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের খবর। মোহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে মৌসুমের জন্য আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হলেন জাতীয় দলের 3 ক্রিকেটার তামিম ইকবাল, তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ। নিজেদের সেরাটা দিয়ে খেলতে পারলে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব বলে মনে করেন তামিম ইকবাল। ঐতিহ্যবাহী ক্লাবটির সঙ্গে চুক্তিবদ্ধ হতে পেরে স্বপ্ন পূরণ হয়েছে বলে জানালেন উদীয়মান অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। আর ডিপিএলকেই ওয়ানডে দলে ফেরার মঞ্চ হিসেবে দেখছেন তাইজুল ইসলাম।
ছোটবেলা থেকেই নাম শুনে আসছি আবাহনী মোহামেডান, মানে খেলা একটা উত্তেজনা। আজকে মোহামেডানে খেলতে পেরে আসলে নিজেকে অনেক গর্বিত মনে করছি। সাদা কালো জার্সি গায়ে জড়ানোর স্বপ্নটা দেখতেন সেই ছোট্টবেলা থেকে। ক্রিকেটার তৈরির আতুরঘর বলে পরিচিত ঢাকা প্রিমিয়ার লিগে গেল 2 আসরেই মিরাজ খেলেছেন কলাবাগান ক্রিকেট একাডেমির হয়ে। মাঝারি মানের দল হওয়ায় শিরোপার লড়াই কখনোই ছিল না কেসিএ। এবার 2 স্বপ্নই মিলেছে এক মোহনায়। মোহামেডানের হয়ে খেলার স্বপ্ন পূরণের সঙ্গে হাতে তুলতে চান শিরোপাও। নিজে পারফর্ম করা এবং টিমকে আরো উপরে নিয়ে যায় এবং ইনশাল্লাহ 2 বছর খেলছি, আসলে চ্যাম্পিয়নের এরকম স্বাদ পাইনি। চেষ্টা করব যে ইনশাল্লাহ মোহামেডান ভালো কিছু রেজাল্ট করা এবং চ্যাম্পিয়ন রেসে যাওয়া। ঘরোয়া লিগে ক্লাবগুলোর মধ্যে বাবার পছন্দ ছিল মোহামেডান, আর চাচা আকরাম খানের ক্লাব ছিল আবাহনী। বলছি জাতীয় দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবালের কথা। গেল আসরে আবাহনীকে শিরোপা এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা তামিম এবার খেলবেন সাদা কালো জার্সিতে। নিজের দল নিয়ে সন্তুষ্ট তামিম, তবে জাতীয় দলের ব্যস্ততা থাকায় ঘরোয়া লিগের আকর্ষণীয় এই আসরে খুব বেশি ম্যাচ খেলতে পারবেন না বলেই কিছুটা আক্ষেপ ঝরল তার কণ্ঠে। লাস্ট 7-8 মাস ধরে ন্যাশনাল টিমের ক্রিকেটাররা বেশ অনেক ক্রিকেট খেলেছে, তাদের একটা রেস্টেরও ব্যাপার আছে যেটা হয়তো আমরা ওইভাবে করে পাচ্ছি না। যখন আমাদের ইন্টারন্যাশনাল ডিউটি থাকবে না, ওই গ্যাপটা যদি লিখতে হয় তাহলে আমাদের জন্য ভালো। এবার যেভাবে টিম করেছে টিম, আমার কাছে মনে হয় ওনাদের তরফ থেকে সবকিছু ঠিকঠাক আছে। জাস্ট ইট ডিপেন্ডস অন দ্য প্লেয়ার, আমরা কিভাবে পারফর্ম করি। আমি যতগুলো ম্যাচ খেলবো আমি চেষ্টা করবো যে আমার বেস্ট দেওয়ার। আই এম শিওর আমি যখন থাকবো না যারা খেলবে ওরাও চেষ্টা করবো ওদের বেস্ট দেওয়ার। আমরা যদি বেস্ট দিতে পারি তারপর রেজাল্টটা যাই হোক, আই এম শিওর এটা সবাই অ্যাকসেপ্ট করে নেবে। শ্রীলঙ্কা সফর থেকে ফিরে তামিম মিরাজ সহ এ মৌসুমের জন্য মোহামেডানের সাথে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন স্পিনার তাইজুল ইসলামও। আন্তর্জাতিক অঙ্গনে ওয়ানডেতে অভিষেক হলেও সাম্প্রতিক সময়ে শুধু টেস্টেই খেলার সুযোগ হচ্ছে এই স্পিনারের। এবার স্বপ্ন দেখছেন মোহামেডানের হয়ে ভালো কিছু করে ওয়ানডে দলে সুযোগ পাওয়ার। টেস্ট ওয়ানডে যেটাই বলেন সব কিছুতেই চ্যালেঞ্জ আছে, বাট আমি মনে করি যে আমি ইনশাল্লাহ আমি চেষ্টা করব যে লিগের প্রিমিয়ার লিগের আমি ওয়ানডে টিমে যেন আবার ঢুকতে পারি। 13 এপ্রিল গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে এবার লিগ শুরু করবে মোহামেডান স্পোর্টিং ক্লাব। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। পয়লা বৈশাখে তল্লাশি ছাড়া রমনা বটমূলে ঢুকতে পারবেন না কেউই। ব্রিফিংয়ে ডিএমপি। নিরাপত্তার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঘিরে বেশ কিছু রাস্তার বন্ধ থাকবে যান চলাচল। পয়লা বৈশাখের অজুহাতে বেপরোয়া ইলিশ শিকারীরা, জাটকা রক্ষার উদ্যোগ ব্যাহত হওয়ার আশঙ্কা। রাজশাহীতে মেডিকেল শিক্ষার্থী মালদ্বীপের রাউথার মৃত্যুকে আত্মহত্যা মানতে নারাজ স্বজনরা। হত্যাকাণ্ডে সহপাঠীরা জড়িত সন্দেহ তার বাবার। আইনের তোয়াক্কা না করে রাজধানীতে পার্কিং ব্যবস্থা ছাড়াই গড়ে উঠেছে বহুতল অনেক ভবন। রাস্তা দখল করে গাড়ি রাখায় সৃষ্টি হচ্ছে তীব্র যানজট, ব্যবস্থা নেওয়ার ঘোষণা মন্ত্রীর। এবং রাজধানীতে হিজড়াদের উৎপাতে অতিষ্ঠ নগরবাসী। যেখানে সেখানে অর্থ দাবি করায় অস্বস্তিতে পড়েন অনেকে। কর্মসংস্থান না থাকায় অসহিষ্ণু এই জনগোষ্ঠী, মন্তব্য বিশেষজ্ঞদের। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।